তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের আগস্ট মাসে যে বাংলার অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে বা দেওয়া হবে, আজকের ভিডিওতে আমি সেই অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়েই আলোচনা করব। অর্থাৎ তোমাদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের যে 5 নম্বর অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে আগস্ট মাসে, সেই অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি আজকের ভিডিও থেকে অনেকটাই হেল্প পাবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। দশম শ্রেণীর জন্য বাংলার 5 নম্বর অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ যেটি আগস্ট মাসের অ্যাক্টিভিটি টাস্ক, সেই অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে আলোচনা করার আগে আমরা প্রশ্নটা খুব ভালো করে একবার দেখে নেব। দেখো, এটাই তোমাদের আগস্ট মাসের অ্যাক্টিভিটি টাস্ক, দশম শ্রেণীর বাংলার অ্যাক্টিভিটি টাস্ক। প্রশ্নটা দেখো একবার ভালো করে তোমরা। এই প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে বা দেওয়া হবে। যাদের এখনও দেওয়া হয়নি, অবশ্যই আগস্ট মাসে তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, তোমরা চিন্তা করো না এই নিয়ে। আজকের ভিডিওতে আমি এই অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ একদম দুর্দান্ত উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। যারা এই অ্যাক্টিভিটি টাস্ক এখনও পর্যন্ত ডাউনলোড করতে পারোনি, ডিসক্রিপশন বক্সে ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবং যারা অন্যান্য অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এখনও পর্যন্ত পাওনি, তারাও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে নিতে পারো। দশম শ্রেণীর জন্য বাংলার 5 নম্বর অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা বিষয় আমি সতর্ক করে দিতে চাই। সেটা হলো, তোমরা যখন অ্যাক্টিভিটি টাস্কের উত্তর তৈরি করবে বা উত্তর তৈরি করার সময় যেখান থেকে তুমি সাহায্য নেবে, সেটা যেন অথেন্টিক হয়। অনেকেই করছো তোমরা দায় সারা গোছের উত্তর লিখে দিচ্ছ, কোনো রকম করে জমা দিয়ে চলে আসছো। এরকম কিন্তু করবে না। খুব স্ট্যান্ডার্ড গোছের উত্তর লেখার চেষ্টা করবে এবং এটা সবসময় খেয়াল রাখবে, তুমি যেখান থেকেই সাহায্য নিচ্ছ উত্তর লেখার জন্য, সেটা যেন অথেন্টিক হয় এবং নির্দিষ্ট সেই সাবজেক্টের তিনি যেন টিচার হন, এটা দেখবে। অর্থাৎ তুমি বাংলার অ্যাক্টিভিটি টাস্ক দেখছো, তুমি এটা চেষ্টা করবে যেখান থেকেই তুমি সাহায্যটা নিচ্ছ তিনি যেন বাংলারই টিচার হন। এরকমটা কিন্তু একটু দেখে রাখবে। চলে আসছি আমরা এই অ্যাক্টিভিটি টাস্ক, যেটা আগস্ট মাসের অ্যাক্টিভিটি টাস্ক, তার প্রশ্ন তোমরা দেখলে, এরপর উত্তর নিয়ে আলোচনায় চলে আসছি। দেখো, একের দাগে তোমাদের প্রশ্ন 20টি শব্দের মধ্যে উত্তর লিখতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা কোন গল্প শুনেছেন? এরকম প্রশ্ন দেওয়া হয়েছে। এর উত্তরটা আমরা তৈরি করব এভাবে। বহুরূপী গল্প অবলম্বনে জগদীশবাবুর বাড়িতে এক উঁচু দরের সন্ন্যাসীর আগমন। পায়ের ধুলো দেওয়ার কৌশলে ওই সর্বত্যাগী সন্ন্যাসীর সোনার বোল লাগানো খড়ম ও 100 টাকার প্রণামী গ্রহণের অদ্ভুত গল্প শুনে হরিদা গম্ভীর হয়েছিলেন। এই উত্তরটা তোমরা একদম খাতায় লিখে নেবে, খুব সুন্দরভাবে প্রস্তুত করে নেবে। চলে আসি এরপর একের দাগের 2 নম্বর প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী। অর্ধিতাংশে বিধুমুখী কে? উত্তরটা লিখব, অভিষেক কাব্যাংশ অবলম্বনে অর্ধিতাংশে উল্লেখিত বিধুমুখী হলেন ইন্দ্রজিৎ তথা মেঘনাদের স্ত্রী প্রমীলা সুন্দরী। এখানে এই মেঘনাদ যখন বানানটা লিখবে একটু খেয়াল রাখবে, মেঘনাথ যেন না হয়ে যায়, ঠিক আছে? চলে আসি এরপর একের দাগের 3 নম্বর, মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি? এই প্রশ্নটার উত্তর আমরা তৈরি করব। প্রলয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মাভৈ মাভৈ এই প্রতীকী শব্দের ব্যবহার করেছেন। একটা ছোট্ট ড্যাশ দেব, লিখব, এই জগৎজোড়া প্রলয় তথা ধ্বংসাত্মক পরিস্থিতিতে দাঁড়িয়ে পরাধীন ভারতবাসীর মনে হতাশার মেঘ সরিয়ে সাহস নির্ভীকতা সঞ্চারের মধ্য দিয়ে অভয়বাণী শোনানোর জন্য। উত্তরটা তোমরা দেখো, একদম এইভাবেই উত্তরটাকে লিখে নেবে। এরপর চলে আসি একের দাগে 4 প্রশ্ন, দুজন বন্ধু নৌক আসার কথা ছিল। বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা। লিখব এভাবে উত্তরটা, পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্র জানিয়েছে এনাজং থেকে তার 2জন বন্ধু আসার কথা ছিল। এই হয়ে গেল একের দাগের 4টি প্রশ্নের উত্তর। তোমরা প্রশ্নের উত্তরগুলিকে খুব ভালো মতো করে রেডি করবে, একদম খাতায় লিখে নেবে। একের দাগে তোমাদের 4টি যে প্রশ্ন দেওয়া হয়েছে, বহুরূপী গল্প থেকে একটি, অভিষেক কবিতা থেকে একটি, প্রলয়োল্লাস কবিতা থেকে একটি এবং পথের দাবি এই গল্প থেকে একটি। এরপর আমরা চলে আসছি 2 নম্বরের
যে উত্তরগুলো তোমাদের 60টি শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে, অর্থাৎ 3 নম্বর মার্কসের উত্তর, 3 নম্বর মানের উত্তর, একটু বড় হবে। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে 2 দাগের 1, ওটা কি একটা বহুরূপী নাকি? প্রশ্নটি কাদের মনে জেগেছে? তাদের মনে এমন প্রশ্ন জেগেছে কেন? খুবই সুন্দর একটা প্রশ্ন, কিন্তু খুব টাফ। যারা খুব খুঁটিয়ে টেক্সট পড়েছো তারাই একমাত্র এই প্রশ্নটার উত্তরটা করতে পারবে। দেখো উত্তরটা লিখবো এভাবে: উদ্ধৃত অংশটি কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা বাঁদিকে পয়েন্ট করে নেব উত্তরের প্রথম অংশ। উত্তরের প্রথম প্রশ্নের প্রথমে কি জানতে চাওয়া হয়েছিল? দেখো প্রশ্নটি কাদের মনে জেগেছে, এর উত্তর লিখব উত্তরের প্রথম অংশে। কি লিখব? কোনো এক সন্ধ্যাকালীন পরিবেশে শহরের জমজমাট রাস্তায় এক বাইজির রূপ দেখে শহরে নতুন আগত যে সমস্ত মানুষজন মোহগ্রস্ত হয়ে পড়েছিল, তাদের মনেই প্রশ্ন জেগেছিল। প্রথম প্রশ্ন যেটা করা হয়েছে, কাদের মনে প্রশ্ন জেগেছিল, উত্তর হবে এইটা। এরপর আমরা চলে আসবো উত্তরের দ্বিতীয় অংশ। প্রশ্নটা কী ছিল দেখো, তাদের মনে এমন প্রশ্ন জেগেছিল কেন? উত্তরের দ্বিতীয় অংশ লিখতে শুরু করব। ব্যস্ত শহরে সন্ধ্যা নামতেই বাইজির ছদ্মবেশ ধরে হরিদা বেরিয়ে পড়েন। রূপসী বাইজির রূপ দেখে, পায়ের ঘুঙুরের মিষ্টি শব্দ শুনে শহরে আগত নতুন মানুষজনের মনে মোহের সঞ্চার হয়। কিন্তু রাস্তার পরিচিত দোকানদার রূপসী বাইজির ছদ্মবেশের আড়ালে বহুরূপী হরিদাকে ঠিকই চিনতে পারে। হরিদার কাণ্ড দেখে রাস্তার পরিচিত দোকানদার হেসে ওঠে। তখনই সুন্দরী বাইজির রূপে নেশাগ্রস্ত ওই সমস্ত নবাগত মানুষজনের মনের গহীনে জমতে থাকা মোহ মুহূর্তে ভেঙে যায়। একজন পুরুষ বহুরূপীর কৃত্রিম রূপের মোহে তারা মজেছিল, এটা ভেবেই তাদের চোখে মুখে চরম হতাশা আর তাচ্ছিল্য ভরা একটা প্রশ্ন উঠে আসে, ওটা কি একটা বহুরূপী নাকি? এটা একদম কোটেশন দিয়ে লিখবে, উদ্ধৃতাংশ একবারে গল্পের লাইন। এটাই হয়ে গেল এই প্রশ্নটার উত্তর। উত্তরটা খুব ভালো মতো তৈরি করবে। এই উত্তরটা লেখাটা একটু টাফ। ওটা কি একটা বহুরূপী নাকি, এই প্রশ্নটার উত্তর 2 দাগের 1। চলে আসি এরপর আমরা 2 দাগের 2। দেখো প্রশ্ন আছে, নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে। করবুর দল শব্দের অর্থ কি? বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে। এখানেও কেটে কেটে প্রশ্ন আছে। লিখব প্রথমেই, উদ্ধৃত অংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক নামাঙ্কিত কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে। লাইন তুলে প্রশ্ন করলে আমরা মাস্ট সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু লিখবই। এরপর উত্তরের প্রথম অংশ দেখো, প্রশ্নে কি প্রথম প্রশ্ন করা হয়েছিল, করবুর দল শব্দের অর্থ কি? লিখব করবুর দল শব্দের অর্থ হলো রাক্ষস দল বা রাক্ষস সৈন্য দল, এটা হবে উত্তর। এরপর উত্তরের দ্বিতীয় অংশ, বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে। লিখব উত্তরের দ্বিতীয় অংশ, পয়েন্ট করে নেব, লিখতে শুরু করব। বীরবর মেঘনাদ যখন শুনেছে সে প্রমোদ কাননে আনন্দরত, এরই মাঝে তার প্রিয় ভাই বীরবাহু নিহত হয়েছে এবং তার পিতা যুদ্ধে যেতে প্রস্তুত। সে দ্রুত ছুটে গেছে স্বর্ণলঙ্কায়। প্যারা চেঞ্জ করে নেব, লিখব সেখানে গিয়ে সে দেখেছে পিতা লঙ্কাধিপতি রাবণ যুদ্ধ সাজে সজ্জিত। রাক্ষস সেনা বীর দর্পে আস্ফালন করছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। বাজছে যুদ্ধের বাজনা। যুদ্ধযাত্রার এইরকম প্রাক মুহূর্তের আয়োজন যখন তৈরি, তার মাঝে রথিশ্রেষ্ঠ ইন্দ্রজিতের উপস্থিতি রাক্ষস সৈন্যদের মনে গর্ব তথা সাহসের সঞ্চার ঘটিয়েছে। তাই সৈন্য সমাবেশে ইন্দ্রজিৎ উপস্থিত হওয়া মাত্রই সমস্ত রাক্ষস সৈন্য দল উল্লাসে গর্জন করে উঠেছে। এটাই হয়ে গেল এই প্রশ্নটার উত্তর। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে। নাদিলা, নাদ মানে গর্জন করা বা চিৎকার করা, এটা। এরপর চলে আসি 2 দাগের 3 প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? ভালো করে প্রশ্নটা পড়বে, কার জয়ধ্বনি করার জন্য কবি আহ্বান করছেন, এবং আরেকটা প্রশ্ন দিয়েছে কেন তার জয়ধ্বনি করতে হবে। এখানে প্রশ্ন দেওয়া হয়নি যে কাদের জয়ধ্বনি করতে কথা বলা হয়েছে, এরমটা নয়, কার জয়ধ্বনি করার কথা বলা হয়েছে। এর উত্তর লেখাটা একটু কিন্তু টাফ। চলে আসছি প্রথমে উত্তরটা লিখবো এভাবে, উদ্ধৃত অংশটি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। এরপর বাঁ দিকে পয়েন্ট করব, লিখব উত্তরের প্রথম অংশ, অর্থাৎ কার জন্য জয়ধ্বনি করার কথা বলা হয়েছে, এটা লিখব।
কালবৈশাখী ঝড়ের মতো এসে পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার কেতন ওড়াতে পারবে এমন ক্ষমতা সম্পন্ন একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের জন্য কবি সমগ্র পরাধীন ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। এইটা হলো এর যথাযথ উত্তর। অনেকে লিখবে মহাকাল শিবের জন্য, সেটাও কিন্তু বিতর্কের বিষয় হয়ে যাবে। এটাই হলো এর যথাযথ উত্তর যে কবি কার জন্য জয়ধ্বনি করার কথা বলছেন, না নবাগত একদল স্বাধীনতা সংগ্রামী তাদের জন্য। এরপর আমরা উত্তরের দ্বিতীয় অংশ চলে আসি। এখানে লিখতে শুরু করব যে কেন জয়ধ্বনি করার কথা বলা হচ্ছে। লিখব, কবি দেখেছেন ইংরেজদের কবলে পরাধীন ভারতবর্ষ অন্যায়, অবিচার, বৈষম্য প্রভৃতি সামাজিক অসুন্দরে ভরে উঠেছে। এই সমস্ত পাপাচার সমাজ থেকে মুছে দেওয়ার ক্ষমতা প্রাচীনপন্থী স্বাধীনতা সংগ্রামীদের নেই। তাই কবি পরাধীন ভারতবর্ষের চোখে আশার বাণী হিসাবে তুলে ধরেছেন ভয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের স্বরূপ। কবি জানেন এই নবাগত স্বাধীনতা সংগ্রামীরাই একমাত্র পারবে ঝড়ের মতো এসে সমাজের যাবতীয় অসুন্দরকে ধ্বংস করে পুরাতন জরাজীর্ণ মনোভাবের মূলে কুঠারাঘাত করে ভারতবর্ষের পরাধীনতার লাঞ্ছনা মুছে দিয়ে স্বাধীনতার কেতন ওড়াতে। তাই কবি এই নবাগত স্বাধীনতা সংগ্রামীদের জন্য সমগ্র পরাধীন ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। এই হয়ে গেল এই প্রশ্নটার একদম যথাযথ উত্তর। তোরা সব জয়ধ্বনি কর। কাদের জন্য জয়ধ্বনি করতে বলেছেন এবং কেন? ঠিক আছে, এরপর আমরা চলে আসবো 2-এর 4-এর দাগের যে প্রশ্ন, অর্থাৎ 2-এর দাগের 4-এর যে প্রশ্নটা ছিল এইভাবে, কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা বলা হয়েছে? এটা পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে। আমরা লিখে নেব উত্তরটা এইভাবে। উর্ধিত অংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্প থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা একটু পয়েন্ট করব যে ভ্রম বলতে বোঝানো হয়েছে। এখানে কেটে কেটে প্রশ্ন যদিও নেই, তবু আমরা একটু পয়েন্ট করব। পয়েন্টটা করলে একটু ভালো লাগবে উত্তরটা দেখতে। এরপর লিখতে শুরু করব এই পয়েন্টটাকে সামনে রেখে। ভামো যাওয়ার সময় অপূর্ব ট্রেনের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের টিকিট কিনেছিল। ট্রেনের মধ্যে রাত্রের খাওয়া শেষ করে সে পরিতৃপ্ত মনে ঘুমাতে গিয়েছিল। এখানে দুবার ঘুমাতে ঘুমাতে কথাটা অ্যাড হয়েছে, এটা একবার হবে, তোমরা কেটে দেবে। জাস্ট এটা টাইপ মিস্টেক, খুব কমই টাইপ মিস্টেক হয়েছে আজকের এই লেখাটাতে, আগেরটাতে একটু বেশি হয়েছিল, এটা একটু কেটে দেবে। ঠিক আছে, তাহলে পুরোটা দাঁড়ালো ট্রেনের মধ্যে রাত্রের খাওয়া শেষ করে সে পরিতৃপ্ত মনে ঘুমাতে গিয়েছিল। অপূর্বের মনে ভরসা ছিল সে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, তাই রাত্রে তার শান্তির ঘুমে হয়তো কোনোভাবেই ব্যাঘাত পড়বে না। কিন্তু সেই রাত্রেই পুলিশের লোক 3 বার ঘুমে ব্যাঘাত সৃষ্টি করেছিল। ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তার নাম ধাম ঠিকানা বারবার জানতে চেয়েছিল। সেই রাত্রে ট্রেনের মধ্যে তার শান্তির ঘুম হয়নি। অর্থাৎ অপূর্ব ট্রেনের মধ্যে যে সুন্দর শান্তির ঘুমের আশা করেছিল সেটাই ছিল অত্যন্ত ভ্রম বা ভুল। এই হয়ে গেল যথাযথ উত্তর। এই প্রশ্নটা 2-এর দাগের 4-এর যে প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে। এরপর আমরা চলে যাব 3-এর দাগের প্রশ্ন। যে প্রশ্নগুলি কিন্তু বলে দেওয়া হয়নি যে কত শব্দের মধ্যে লিখতে হবে, জাস্ট বলে দিয়েছে নিজের ভাষায় উত্তর লেখো। আমাদের একটু বুঝে নিতে হবে যে প্রশ্নগুলো একটু বড় প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্ন 3-এর দাগের 1-এর দেওয়া হয়েছে, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। বহুরূপী গল্প অনুসারে উক্ত সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। এটা লেখা কিন্তু খুবই টাফ, কারণ গল্পের মধ্যে 2-1 লাইন এই সন্ধ্যার বর্ণনা আছে, সেটাকে বড় করা একটু টাফ। ঠিক আছে, উত্তরটা আমরা লিখবো এভাবে, দেখো। উর্ধিত অংশটি কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা প্যারা চেঞ্জ করে নেব এবং লিখব যে বিশেষ সন্ধ্যায় এক জব্বর খেলা দেখানোর জন্য হরিদা বিরাগীর ছদ্মবেশ ধরে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হয়েছিল। গল্পের মধ্যে উঠে এসেছে সেই সন্ধ্যার চমৎকার বর্ণনা। এরপর আমরা বর্ণনাটা পয়েন্ট পয়েন্ট করে করব। ক, আগেও শহরের গায়ে চাঁদের আলো পড়েছে, কিন্তু উক্ত সন্ধ্যায় চাঁদ যেভাবে তার উজ্জ্বল স্নিগ্ধ জ্যোৎস্না নিয়ে হাজির হয়েছিল, চাঁদের এমন রূপ আগে কখনো দেখা হয়নি বা দেখা যায়নি। এটা হয়ে গেল প্রথম বর্ণনাটা। দ্বিতীয়, খ, বাঁদিকে পয়েন্ট করব, লিখব উক্ত সন্ধ্যায় স্নিগ্ধ চাঁদের আলোয় শহরের পরিবেশ চতুর্দিক হয়ে উঠেছিল উজ্জ্বল আলোকময়।
সেই উজ্জ্বলতার মধ্যে ছিল এক মোহময় স্নিগ্ধ শান্তি। সন্ধ্যাকালীন পরিবেশে এরকম স্নিগ্ধ শান্ত প্রকৃতির অনুভূতি ছিল শহরে বা শহুরে মানুষদের কাছে বিরল। লিখব গ, সেই সন্ধ্যায় ফুরফুরে বাতাস হাজির হয়েছিল এই স্নিগ্ধ পরিবেশকে আরও মনোরম করে তুলতে। 4 নম্বর ঘ পয়েন্ট করব, স্নিগ্ধ চাঁদের আলো, ফুরফুরে বাতাস, এই সমস্তের মধ্যে বাড়ির বাগানের গাছেরা হয়ে উঠেছিল ঝিরিঝিরি শব্দে কলরব মুখর। প্যারা চেঞ্জ করব এবং লিখব এভাবেই প্রকৃতির সমস্ত উপাদান মিলেমিশে উক্ত সন্ধ্যায় তৈরি হয়েছিল বড় চমৎকার এক সন্ধ্যার চেহারা। এই হয়ে গেল এই প্রশ্নটির উত্তর। 3 দাগের যে প্রশ্নটি দিয়েছে, 3 দাগের 1 প্রশ্ন বহুরূপী গল্প থেকে, তার উত্তর। এরপর আমরা চলে আসবো 3 দাগের 2 প্রশ্ন, যেটা দেওয়া হয়েছে ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, মহাবলীকে তিনি রুষ্ট কেন। লিখব এভাবে, উর্দিতাংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক নামাঙ্কিত কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা বাঁদিকে পয়েন্ট করে নেব উত্তরের প্রথম অংশ। উত্তরের প্রথম অংশ মানে প্রশ্নে প্রথমে কি জানতে চাওয়া হয়েছিল, মহাবলী কে। লিখব উর্দিতাংশে উল্লিখিত মহাবলী হলেন ত্রিভুবনজয়ী বীরশ্রেষ্ঠ মেঘনাদ তথা রাবণপুত্র ইন্দ্রজিৎ। এরপর দ্বিতীয় অংশ, তিনি রুষ্ট কেন, তার উত্তর আমরা লিখব। এখানে পয়েন্ট করে নেব উত্তরের দ্বিতীয় অংশ। লিখতে শুরু করব, মেঘনাদ যখন প্রমোদ কাননে বিলাস কলায় মগ্ন, তখন দাইমা প্রভাসার ছদ্মবেশ ধরে দেবী লক্ষ্মী তার সম্মুখে হাজির হয়। দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে জানায় 3টে খবর জানিয়েছিল। দেখো পয়েন্ট আউট করে করে আমরা লিখে নেব। ক, বীর চূড়ামণি বীরবাহু রামচন্দ্রের হাতে নিহত। খ, রামের সৈন্যরা লঙ্কাপুরী ঘিরে ফেলেছে। এবং গ, পিতা রাবণ যুদ্ধে যেতে প্রস্তুত। এরপর প্যারাচিন করে লিখব, যে রামচন্দ্রকে গত সন্ধ্যায় হত্যা করে এসেছে তার দ্বারা ভাইয়ের মৃত্যু। দেবীর মুখে এই অদ্ভুত বার্তা শুনে ইন্দ্রজিৎ চমকে ওঠে। শত্রু সৈন্য লঙ্কা ঘিরে ফেলেছে, সে বীরশ্রেষ্ঠ হয়ে নারীদের সাথে বিলাস কলায় রত, এটা ভেবেই ইন্দ্রজিতের মনে ধিক্কারবোধ জন্মায়। সে নিজের এই কাপুরুষোচিত আচরণের জন্য অত্যন্ত রুষ্ট ক্রোধান্বিত হয়ে ওঠে। অত্যন্ত ক্রোধে ইন্দ্রজিৎ তার অঙ্গের সমস্ত সাজসজ্জা ছুঁড়ে ফেলে দেয়। এই হয়ে গেল এই প্রশ্নটার উত্তর। তোমাদের 3 দাগের যে 2 প্রশ্নটা ছিল ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, যেটা অভিষেক কবিতা থেকে। এরপর আমরা চলে আসবো 3 দাগের 3 প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, কে আসছে তার হাসির কারণ বিশ্লেষণ করো। খুব টাফ এখান থেকে প্রশ্ন লেখা, কিন্তু এটা একটা আধুনিক কবিতা, এর মধ্যে একটা রাজনৈতিক আভাস রয়েছে, এই জন্য এই কবিতার থেকে ব্যাখ্যা করা খুব টাফ। যারা ওই কবিতার ওই রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝবে না তাদের কিন্তু এই কবিতাটা বুঝতে খুব অসুবিধা হবে। দেখো উত্তরটা আমি এইভাবে লিখেছি, উর্দিতাংশটি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। বাঁ দিকে এবার পয়েন্ট করে নেব উত্তরের প্রথম অংশ। কেটে কেটে প্রশ্ন আছে। দেখো প্রথম প্রশ্ন কী ছিল, মধুর হেসে কে আসছেন, এই প্রশ্নটা। উত্তর লিখব এভাবে, উর্দিতাংশে কবি মহাকালরূপী অত্যন্ত শক্তিশালী একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের আসার কথা উল্লেখ করেছেন। মহাকালরূপী, মহাকাল শিবের আগমনের কথা কিন্তু সেরকমভাবে স্পষ্ট নয়, ঠিক আছে। এখানে একটু কবিতার প্রেক্ষাপটটা ধরতে হবে, না হলে উত্তরটা লেখা মুশকিল। এরপর আমরা চলে আসবো বাঁ দিকে পয়েন্ট করে নেব উত্তরের দ্বিতীয় অংশ। প্রশ্ন কী ছিল, তার হাসির কারণ বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে যারা নতুন তরুণ স্বাধীনতা সংগ্রামী আসছে, নবাগত যারা মহাকালরূপী, মহাকালের মতো ধ্বংসাত্মক ক্ষমতা যাদের, তাদের হাসির কারণ, তারা হাসছে কেন, এইটাই আমাদের লিখতে হবে। দেখো লিখব এভাবে, ইংরেজ কবলিত পরাধীন ভারতবর্ষে কবি লক্ষ্য করেছিলেন চারিদিকে অসুন্দরের দাপাদাপি। তিনি দেখেছিলেন মানুষের জীবন থেকে এই অসুন্দর মোচনে প্রাচীনপন্থী স্বাধীনতা সংগ্রামীদের কর্মপ্রয়াস ব্যর্থ। তিনি বুঝতে পেরেছিলেন এই ব্যর্থতা থেকেই জন্ম নিচ্ছে, গড়ে উঠে আসছে একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামী, যারা মহাকাল শিবের মতো ক্ষমতাশীল। কবি অনুভব করেছিলেন চারিদিকে এই নবাগত স্বাধীনতা সংগ্রামীদের আগমন বার্তা ধ্বনিত। অর্থাৎ এখানে ভালো করে বুঝতে হবে, ওই নবাগত স্বাধীনতা সংগ্রামীদের সাথে এখানে মহাকাল শিবের একটা তুলনা করা হচ্ছে মাত্র। এখানে কোথাও বলা হচ্ছে না যে স্পষ্ট করে যে মহাকাল শিবই হয়তো আসছেন, এরকম নয়, একটা তুলনা করা হচ্ছে। এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে, এটাই রাজনৈতিক প্রেক্ষাপট। এরপর আমরা প্যারা চেঞ্জ করব, লিখব কবির মতে এই নবাগত তরুণদের রূপ ধ্বংসকারী শিবের মতো।
তারাই পারবে এই অবক্ষয়িত সমাজকে ধ্বংস করে নতুন সমাজ গড়তে। তারা ঝড়ের মতো এসে জীবনহারা অসুন্দরের বিনাশ করে আনন্দময় চিরসুন্দরের প্রতিষ্ঠা করবে। তাই কবি ওই ধ্বংসকারী নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের বিধ্বংসী রূপের মধ্যে লক্ষ্য করেছেন আনন্দ, অনুভব করেছেন ধ্বংস মানে নতুন সৃষ্টি। তাই নতুন সমাজ গঠনের জন্যই বিধ্বংসীদের মুখে ফুটে উঠেছে মধুর হাসি। এই হাসির মধ্যেই লুকিয়ে আছে সমাজে সত্য শিব সুন্দর বা সুন্দরের প্রতিষ্ঠার মধুর বার্তা। এই হয়ে গেল এই প্রশ্নটার একটা আউটস্ট্যান্ডিং উত্তর। এরকমই লেখার চেষ্টা করবে, তোমরা কোনোভাবেই আর কাটছাঁট করবে না, কোনো কিছুতেই আশা করি প্রয়োজন পড়বে না, আমি যেভাবে উত্তরগুলো তৈরি করে দিয়েছি। এরপর আমরা চলে আসবো 3 দাগের 4 যে প্রশ্নটা, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে এ কথা বলেছে? উত্তর লিখব এভাবে, উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি নামাঙ্কিত গল্প থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা বাঁদিকে পয়েন্ট করে নেব। প্রথম যে প্রশ্ন ছিল বক্তাকে, লিখব উদ্ধৃতাংশে উল্লিখিত মন্তব্যের বক্তা অপূর্বের বন্ধুপ্রতিম সহকর্মী রামদাস তলোয়ারকর। এটা হলো প্রথম প্রশ্নটার উত্তর ছিল। তারপরে প্রশ্ন ছিল কোন কথার পরিপ্রেক্ষিতে সে ওই কথাটা বলেছে। লিখব এভাবে, উত্তরের দ্বিতীয় অংশ, একদিন টিফিনের সময় অপূর্ব তার সহকর্মী বন্ধু রামদাস তলোয়ারকরকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করার নামে পুলিশের চরম আহাম্মকির এক গল্প শোনায়। সেই গল্পে উঠে আসে বিরাট মাপের পলিটিক্যাল সাসপেক্টকে ধরতে গিরিশ মহাপাত্রের মতো নিরীহ সাধারণ মানুষকে ধরে উৎপীড়ন করে পুলিশের চূড়ান্ত নির্বুদ্ধিতার পরিচয়। এটা একটা প্যারা। এরপর আমরা প্যারা চেঞ্জ করব, বাঁদিকে লিখব অপূর্ব জানায় এই পুলিশেরা তাদের নিজেদের আত্মীয় তথা বাংলার পুলিশ, তাই তাদের এই আহাম্মকের মতো কাণ্ড কারবার অত্যন্ত লজ্জাদায়ক। এই আহাম্মক পুলিশেরা তার অত্যন্ত আপনজন হলেও যাকে গ্রেপ্তার করার জন্য তারা উদ্গ্রীব, সেই স্বাধীনতা সংগ্রামী তার কাছে অনেক বেশি আপন। কারণ যে মানুষটি তার সর্বশক্তি উজাড় করে এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য উদ্গ্রীব সচেষ্ট, অপূর্বের কাছে তার সম্মান সব থেকে বেশি। অন্যদিকে ইংরেজদের চাটুকারিতা করে যেসব দেশজ পুলিশরা এই স্বাধীনতা সংগ্রামীদের গ্রেপ্তার করতে, ভারতের স্বাধীনতা সংগ্রামকে স্তব্ধ করতে বদ্ধপরিকর, তারা যত আপনই হোক না কেন অপূর্ব তাদেরকে সমর্থন করে না। এই ছিল অপূর্বের মত। এরপর প্যারা চেঞ্জ করব, লিখব অপূর্বের মুখ থেকে এই কথার প্রসঙ্গ ধরেই রামদাস আলোচ্য উক্তিটি করেছে। একদম কোটেশন লিখে দেব, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। অর্থাৎ ইংরেজ শাসকদের কাছে রাজদ্রোহকে সমর্থন করা রাজদ্রোহীর অপরাধের সমান অপরাধ বলে বিবেচিত হতে পারে। অপূর্বের জীবনে দুঃখ ঘনিয়ে আসতে পারে। এটাই হচ্ছে এই অংশটার তাৎপর্য, যে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। এটা হয়ে গেল এই 3 দাগের প্রশ্নগুলোর উত্তর, 4টি প্রশ্নের উত্তর। দেখে নাও, এই যে 3 দাগের 4 প্রশ্ন উত্তর হয়ে গেল। এরপর আমরা চলে আসবো 4 দাগের যে প্রশ্ন, নিজের ভাষায় উত্তর। এই মূলত কোনি উপন্যাস থেকে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে। 2টো প্রশ্ন আছে 4 দাগের। প্রথম প্রশ্ন আছে, এজন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই। ক্ষিতিশ সিংহ কীভাবে কোনির চরিত্র এবং গোয়ার রোগ তৈরিতে সচেষ্ট হয়েছিল, এটা লিখতে হবে। এখানে একটু প্রশ্নে কিছু মিস আছে মনে হচ্ছে, সেটা ঠিক করে নেবে একটু। এরপর আমরা চলে আসছি উত্তর, লিখব এভাবে, উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করব, লিখব এক সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে হয়ে কোনির ভারত সেরা সাঁতারু হয়ে ওঠার পিছনে প্রধান কাণ্ডারি ছিলেন শিক্ষক ক্ষিতিশ সিংহ। চরিত্র নির্মাণ থেকে শুরু করে মনোবল নির্মাণ পর্যন্ত কোনির জীবনের সর্বস্তরে ক্ষিতিশ সিংহের অবদান ছিল অবিস্মরণীয়। বাঁদিকে পয়েন্ট করব কোনির চরিত্র নির্মাণে ক্ষিতিশের অবদান। লিখব এভাবে, গঙ্গার ঘাটে কোনিকে দেখা মাত্রই কোচ ক্ষিতিশ সিংহের চোখে এক নতুন প্রতিভা ধরা পড়েছিল। তারপর আলাপ হতেই ক্ষিতিশ বুঝেছিল এর মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু অভাবের তাড়নায় নেই শৃঙ্খলাবোধ। তাই ক্ষিতিশ আকাশ থেকে আগুন ঝরলেও কোনির চলা যাতে না থামে, এই অংশটা একটু হাইলাইট করা আছে, এই অংশটা উপন্যাসের অংশ। তাই ক্ষিতিশ আকাশ থেকে আগুন ঝরলেও কোনির চলা যাতে না থামে, তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল কোনির চরিত্রে শৃঙ্খলা আনতে।
কী কী চেষ্টা করেছিল? 1 নম্বর, প্রথমেই কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন কনির জন্য। সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত একটা ছকে বেঁধেছিলেন কনির সাঁতার শেখার সময়কে। দ্বিতীয়, ডিম, কলা, রুটি প্রভৃতি খাবারের লোভ দেখিয়ে কনিকে ঘন্টার পর ঘন্টা অমানসিক পরিশ্রম করিয়েছিলেন। ক্ষিতীশ জানতেন খাবারের লোভ দেখিয়ে পরিশ্রম করানো এবং তা না দেওয়া অন্যায়, কিন্তু সময় আর যন্ত্রণা এই দুটোর মূল্য শেখানোর জন্যই এই ব্যবস্থা তিনি করেছিলেন। তৃতীয়, ক্ষিতীশ পিতৃস্নেহ, পিতৃশাসন এই দুটোই প্রদান করেছিলেন কনিকে। পরিশ্রমে ক্লান্ত কনি ঘুমিয়ে পড়লে তিনি পিতার মতোই স্নেহ দিতেন। আবার সাঁতার শেখার সময় অমনোযোগজনিত বা অমনোযোগিতা লক্ষ্য করলে তিনি কঠোর শাসন করতেন। অমনোযোগিতা হবে, রটা কেটে দেবে, ঠিক আছে? একটু টাইপ মিস্টেক হয়েছে, কেটে দেবে। খুব সামান্যই টাইম মিস্টেক হয়েছে, আমি বারবার বলছি, আমি খুব সচেতন হয়েছিলাম। আগের বারে একটু ভুলভ্রান্তি বেশি হয়েছিল, এবারে টাইপ মিস্টেক হয়নি প্রায়, ঠিক আছে? এরপর আমরা চলে আসি 4 নম্বর, অভিভাবকের মতোই ক্ষিতীশ কনির থাকা, খাওয়া, কাজের ব্যবস্থা করেছিলেন যাতে সে দুবেলা খেতে পারে, স্বপ্নকে আরও সুষ্ঠুভাবে পূরণ করতে পারে বা স্বপ্নকে আরও সুষ্ঠু করতে পারে, সাজাতে পারে। এটাই এই 4টে দিক মূলত আমরা বলবো যে কনির চরিত্র গঠনে ক্ষিতীশ কী কী করেছিল। এরপর পয়েন্ট করব গোয়ার রোগ নির্মাণে ক্ষিতীশের অবদান। গোয়ার রোগ মানে জেদ। লিখব এভাবে, ক্ষিতীশ লক্ষ্য করেছিলেন কনির প্রতিভা আছে, স্বপ্ন আছে, কিন্তু নেই জেদ। তাই বিভিন্ন উপায়ে ক্ষিতীশ কনির মনে আগুন জ্বেলে দিয়েছিলেন যাতে সে যে কোনো বাধা অতিক্রম করে কোনো কিছুকে পাওয়ার তীব্র জেদ তৈরি হয়, অর্থাৎ যাতে তার মনে যে কোনো বাধা অতিক্রম করে কোনো কিছুকে পাওয়ার তীব্র জেদ তৈরি হয়। লিখব, পয়েন্ট করব। প্রথম, 1 নম্বর, ক্ষিতীশ দারিদ্রতার কাছে পদে পদে হেরে যাওয়ার আক্রোশ কনিকে বুকের মধ্যে পুষে রাখার কথা বারবার শুনিয়েছিলেন। দ্বিতীয়ত, ক্ষিতীশ বারবার কনির সামনে অন্যান্য সাঁতারুর তুলনা রেখেছিলেন যাতে অপরকে হারানোর একটা জেদ তৈরি হয় কনির মনে। তৃতীয়ত, কনির জীবনে পাওয়া অপমানগুলিকে ক্ষিতীশ বারবার তাকে মনে পড়িয়ে দিয়েছিলেন। হিয়া অমিয়ার অপমানকে সামনে রেখে কনিকে শিখিয়েছিলেন সমস্ত বঞ্চনা, যন্ত্রণাকে হারিয়ে দেওয়ার মন্ত্র। চতুর্থত, কনির জীবনের প্রত্যেকটা বঞ্চনা, প্রতিবন্ধকতাকে ক্ষিতীশ এক একটা প্রতিশোধের মতো সামনে তুলে ধরেছিলেন যাতে তার মনে প্রতিশোধের একটা আগুন জ্বলে ওঠে। এই হয়ে গেল উত্তরটা, প্যারাচেঞ্জ করে লিখে নেব। এভাবেই ক্ষিতীশ সিংহের দেখানো পথেই কনির অগোছালো প্রতিষ্ঠা সুষ্ঠু চারিত্রিক দৃঢ়তার সাথে অসম্ভব এক জেদের মধ্য দিয়ে সর্বসেরা হয়ে উঠেছিল। এটাই হয়ে গেল এই কনি উপন্যাস থেকে যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নটার উত্তর। একটু বড় হয়েছে, কিছু করার নেই, কারণ ক্ষিতীশের অবদান বলতে গেলে অনেক কিছু বলা হবে। এরপর আমরা চলে আসছি পরের প্রশ্ন, যেটা দিয়েছে 4 দাগের পরের প্রশ্ন, খিদ্দা এবার আমরা কি খাবো? অর্ধিতাংশের আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। খুব ভালো প্রশ্ন এটা। লিখব এভাবে, অর্ধিতাংশটি প্রথিতযশা কথাসাহিত্যিক মতিরন্দি রচিত কনি উপন্যাস থেকে গৃহীত হয়েছে। প্যারাচেঞ্জ করব, লিখব কনির জীবনযাত্রা, পয়েন্ট আউট করব। লিখব, উপন্যাসের শুরুতেই বারুণীর দিন গঙ্গায় আম কুড়োনোর মধ্য দিয়ে আমরা কনির দারিদ্র্যপীড়িত যন্ত্রণাক্লিষ্ট জীবনযাত্রার পরিচয় পাই। পরে একমাত্র রোজগেরে দাদার মৃত্যু যন্ত্রণাকে সামনে রেখে, এখানে একটা লাইন আমরা কোটেশন দিয়েছি, দেখো, খিদ্দা এবার আমরা কি খাবো? কনির এই নিদারুণ আর্তনাদের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে কনির জীবনযাত্রার উপাখ্যান। জানা যায় কি? জানা যায়, প্রথম, কনিদের 7 ভাই বোনের এক বিরাট সংসার, সেখানে খেতে না পাওয়ার যন্ত্রণা নিত্য সঙ্গী। বাবা যক্ষ্মায় মারা যাওয়ার পর কনির বড় দাদা কমল সংসারের দায়িত্ব ধরেছিল। হঠাৎ করে তারও মৃত্যু হলে কনিরা এখন চূড়ান্তভাবে আশ্রয়হীন, অভিভাবকহীন, নেই কোনো প্রকার খাদ্যের সংস্থান। দ্বিতীয়, রোজকার দুবেলা খাওয়া কোনো দিন কনিদের হয়ে ওঠে না। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান, সামান্য ভাত আর তেঁতুল, এইটুকুই তাদের সংসারের 5টি প্রাণীর বাঁচার উপাদান। তৃতীয়ত, তাদের জীবনযাত্রার মধ্যেও রয়েছে নিদারুণ অভাবের ছাপ। বস্তির মধ্যে থকথকে নর্দমার পাশেই কনিদের ঘর। সেই ঘরে আছে একটি মাত্র তক্তপোষ, চিটচিটে কয়েকটা বালিশ, একটি ঘরেই থাকা খাওয়া, সংসারের যাবতীয় কাজকর্ম। অর্থাৎ বেঁচে থাকার ন্যূনতম আশ্রয়টুকু তাদের জীবনযাত্রার মধ্যে নেই। এরপর ঘ, প্রত্যেক পদক্ষেপে অভাব ছিল কনিদের জীবনের চূড়ান্ত বাধা। এই বাধাই কনির দাদা কমলের সাঁতারু হবার স্বপ্নকে অকালেই পঙ্গু করে দিয়েছিল।
কোনির বাকি ভাই বোনের জীবনেও এভাবেই নেমে এসেছিল শিক্ষা দীক্ষা রুচিহীন নিদারুণ শৈশব। প্যারাচেন করে এবার লিখে নেব শেষটা। এভাবেই ক্ষিতিশ সিংহের কাছে কোনির চূড়ান্ত হাহাকারের মধ্য দিয়ে আশ্রয়হীন খাদ্য সংস্থানহীন এক নিদারুণ পীড়িত জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। এই হয়ে গেল তোমাদের দশম শ্রেণীর আগস্ট মাসের যে অ্যাক্টিভিটি টাস্ক, বাংলার অ্যাক্টিভিটি টাস্ক নম্বর 5, তার সম্পূর্ণ উত্তর। যাদের এই উত্তর অত্যন্ত ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে এই উত্তর তোমার কেমন লেগেছে এবং তুমি কোন জেলা থেকে এই ভিডিও দেখছো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দশম শ্রেণীর জন্য অসংখ্য ভিডিও রয়েছে চ্যানেলে, দেখতে থাকো, আশা করি অনেকটাই উপকৃত হবে।